আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জুবায়ের একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আলোচনা করছিলাম তথ্য যোগাযোগ প্রযুক্তির কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায় থেকে, যেটি প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের স্লাইড থেকে আলোচনা করা হচ্ছে। এটা হচ্ছে নতুন বই, যেটা আপনাদের বাজারে বর্তমানে এখন পাবেন। এই স্লাইডগুলো স্যারের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে এবং আশা করব আপনারা সব ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং যেটা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। আজকে যে টপিকসগুলো আলোচনা করব সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল সম্পর্কে পরিচিতি, ফাইবার অপটিক কেবলের গঠন, ফাইবার অপটিক কেবলের বৈশিষ্ট্য, ফাইবার অপটিক কেবলের বিদ্যুৎ পরিবহন পদ্ধতি, ফাইবার অপটিক কেবলের সুবিধা অসুবিধা, ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান এবং বিভিন্ন কেবলের তুলনা। আমরা তাহলে আজকে যে লেকচারটি আলোচনা করব এটা মূলত ফাইবার অপটিক কেবলের উপরেই হবে। ফাইবার অপটিক কেবলের আগে পরিচিতি সম্পর্কে আমরা জেনে নিই। অপটিক্যাল ফাইবার কেবল হলো এক ধরনের আলো পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়। এই অপটিক্যাল ফাইবার বৈদ্যুতিক অন্তরক বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি, এক ধরনের আঁশ বা ফাইবার যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম, মানে কোথায় যার ভিতর দিয়ে আলো পরিবহন করতে পারবে, খুব দ্রুত আলোটা যেতে পারবে। এই ফাইবার দেখতে মানুষের চুলের চেয়ে সরু হয়ে থাকে, ফাইবার বা তন্তু বলা যায় আর কি, প্লাস্টিকের মতো একরকম। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হলেও আলো পরিবহনে অত্যন্ত দক্ষ। উল্লেখ্য, আলোর গতি প্রায় 3×3.00 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুল ব্যবহৃত হচ্ছে। ভিন্ন পরিসরাঙ্কের এই ধরনের বৈদ্যুতিক অন্তরক বা ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত। তাহলে আমরা প্রথমে পরিচিতিগুলো জেনে নিলাম ফাইবার অপটিকের। পরীক্ষায় আসার মতো যেটা, সেটা হচ্ছে যে ওই যে ওটার ইয়েটা কত, আলোর বেগটা কত থাকে, এগুলা কি ধরনের এলিমেন্ট দিয়ে তৈরি, এগুলা হচ্ছে পরীক্ষায় বেশি আসে। ফাইবার অপটিক কেবলের গঠন সম্পর্কে এবার আমরা জানবো। এই ফাইবার অপটিক গঠনটাও চিত্র সহ আঁকতে হয়, অনেক সময় পরীক্ষা আসে। ফাইবার অপটিকের তিনটি অংশ থাকে, যথা কোর, ক্ল্যাডিং এবং জ্যাকেট। কোরটা কোথায় থাকে? ভিতরে ডাইইলেকট্রিক কোর, যার ব্যাস 8 থেকে 100 মাইক্রন হয়ে থাকে। এটা একদম এই যে এখানে থাকে কোর, এই যে এই জায়গাটায় ভিতরে যেই তন্তুটা বা যে ফাইবারটা, ওইটা হচ্ছে কোর। ক্ল্যাডিং, কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাইইলেকট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। কোরের প্রতিসরাঙ্ক ক্ল্যাডিং এর প্রতিসরাঙ্কের চেয়ে বেশি থাকে। তাহলে ক্ল্যাডিংটা কোথায়? এই জায়গাটাই হচ্ছে ক্ল্যাডিং, যে দেখানো হচ্ছে এই অংশটা হচ্ছে ক্ল্যাডিং। কোর কোনটা? এটা হচ্ছে কোর, এই যে সাদা যে অংশটুকু এর ভিতরে আছে, এটা হচ্ছে কোর। এরপরে জ্যাকেট আবরণ হিসাবে কাজ করে। জ্যাকেটটা কোথায় আছে? এই যে আউটার জ্যাকেট, এটা হচ্ছে আউটার জ্যাকেট। আর এটা হচ্ছে কোটিং করা আছে এখানে একটা, যাতে এরপরে আঘাত লেগে ভেঙে না যায়। এই যে লেয়ার গুলো দেয়া হয় কেন? যাতে মূলত এটা এত বেশি নরম থাকে যাতে প্রেসারে কোনোভাবে ভেঙে না যায়, ফেটে না যায়, নষ্ট না হয়ে যায়, এর উপরে প্রেসার না যায়। এই কারণে এই ফাইবার অপটিকটা মূলত দূর দূরান্তে নেটওয়ার্ক নিয়ে যাওয়ার জন্য খুবই বেশি ব্যবহৃত হয়। যেমন নদীর ভিতর দিয়ে আমাদের যে বিভিন্ন দেশ থেকে যখন ইন্টারনেট ব্যবস্থাটা এসছে আমাদের দেশে, তখন নদী সমুদ্রের ভিতর দিয়ে ফাইবার অপটিক কেবল লাগানো আছে। আমাদের দেশে এই ফাইবার অপটিক কেবল বসানো আছে, সেটা হচ্ছে যে আপনি পটুয়াখালী গেলে দেখতে পারবেন এবং আরো কয়েক জায়গা আছে, আপনারা গেলে দেখতে পারবেন। এবং এটা সাধারণত সামিট গ্রুপ মনে হয় এই কাজটা করে থাকে আর কি। জ্যাকেট প্লাস্টিক, তারপরে কি ক্ল্যাডিং গ্লাস আর কোর গ্লাস, এখানে দেখুন সুন্দর করে দেখানো আছে ক্ল্যাডিং, কোর, জ্যাকেট। হ্যাঁ, এই বিষয়গুলা জানা থাকা দরকার। ফাইবার অপটিকটা কোথায় ব্যবহার করা হয়? দূরবর্তী জায়গায় নেটওয়ার্ক নিয়ে যাওয়ার জন্য। সাধারণত আমাদের ধরেন ঢাকা থেকে যখন বিভিন্ন জেলা শহরে নেটওয়ার্ক গিয়েছে, তখন কি হয়েছে? নদীর ভিতর দিয়ে গিয়েছে। আবার যখন অন্য দেশ থেকে বাংলাদেশে এসেছে, তখন কি ফাইবার অপটিকের লাইনের মাধ্যমে সমুদ্রের ভিতর দিয়ে এসেছে। ঠিক আছে, এগুলো জয়েন্টও খুব কঠিন, বিভিন্ন মেশিন দিয়ে জয়েন করা হয়। বর্তমানে কিন্তু ভালো সংযোগ দেওয়ার জন্য ফাইবার অপটিক লাইন ব্যবহার করছে ডিশের যারা সার্ভিস প্রোভাইডার, তারা ব্যবহার করছে। তারপর যারা ডিটিএইচ, যেমন আকাশ ডিটিএইচ, এরা ব্যবহার করছে। তারপরে ইন্টারনেট ব্যবস্থা যারা দিচ্ছে ভালো,
সার্ভিস তাদের ইয়েতে লিঙ্ক 3 তারপরে এরকম বড় বড় কোম্পানি ফাইবার অপটিক ব্যবহার করছে এবং সমস্ত আইএসপি প্রোভাইডাররা অবশ্যই ফাইবার অপটিক ব্যবহার করে মেন লাইনে এবং টুইস্টেড পেয়ারটা ব্যবহার করে এই যে মানে আমাদের বাসা পর্যন্ত পৌঁছানোর জন্য। এটাও ফাইবার অপটিক ব্যবহার করে অনেকে, কিন্তু অনেক ব্যয়বহুল, এই জন্য মূলত হচ্ছে টুইস্টেড পেয়ার ইউজ করা হয়। আর মেইন বেজ লাইনটা হচ্ছে ফাইবার অপটিক দিয়ে তৈরি করে। বিভিন্ন অফিসেও দেখবেন বেজ লাইনগুলো ফাইবার অপটিক দিয়ে তৈরি করা। ফাইবার অপটিকের বৈশিষ্ট্য হলো কি, এটি ইলেকট্রিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, মানে এর ভিতর দিয়ে আলো যায়। আর যেহেতু আলোটা খুব দ্রুত যেতে পারে তাই জন্য দ্রুত ডেটা ট্রান্সফার করতে পারে। এতে আলোকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে ফাইবার অপটিক কেবল অধিক ব্যবহৃত হয়। ব্যাকবোন বলতে যে আমাদের মানুষের যেমন কি আছে, মেরুদণ্ড আছে, ঠিক আছে, তো বলা যায় নেটওয়ার্কের একটা মেরুদণ্ড বা মেইন বেস হচ্ছে এই ফাইবার অপটিক তৈরি করে। অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হওয়া সত্ত্বেও কিভাবে বিদ্যুৎ পরিবহনে ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী হওয়া সত্ত্বেও বৈদ্যুতিক সিগন্যাল পরিবহনে ব্যবহৃত হয়, মানে এ হচ্ছে সিগন্যাল নিয়ে যাবে। এই জন্য বৈদ্যুতিক সিগন্যালকে বিশেষ ধরনের অপটো ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে আলোক তরঙ্গে রূপান্তর করা হয়, যা ট্রান্সমিটার সার্কিট নামে পরিচিত। অতঃপর এই আলোক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পরিবাহিত হয়ে গন্তব্যে পৌঁছে। গন্তব্যে পরিবাহিত আলোক তরঙ্গকে ডিটেক্টর সাহায্যে শনাক্ত করা হয় এবং বিশেষ ধরনের অপটো ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এই আলোক তরঙ্গ পুনরায় বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত হয়। গন্তব্যের এই বিশেষ সার্কিটকে রিসিভার সার্কিটও বলা হয়। ফাইবার অপটিক কেবল কিভাবে বৈদ্যুতিক সংকেত পরিবহন করে এবার আমরা দেখব। দেখুন ইনপুটে এই যে ডাটাগুলো আসছে 0 10 10 এরকম ডেটা, ট্রান্সমিটার কি করে, এটা হচ্ছে লাইট সোর্স তৈরি করে ফেলে। ট্রান্সমিটারটা এটাকে কনভার্ট করে লাইট সোর্স তৈরি করে। এই লাইট সোর্সটা কি হয়, অন অফ এরকম সিগন্যাল দেয়। এইখান দিয়ে লাইট সোর্সটা দিয়ে ফাইবার অপটিক, এটা হচ্ছে ফাইবার অপটিক, এর ভিতর দিয়ে যাচ্ছে লাইটটা, যে এই যে ডিটেক্টর এর কাছে আসে। ডিটেক্টর আবার কি করে, আবারও এটাকে কনভার্ট করে এই যে রিসিভার সার্কিটের কাছে দেয়, দেন আবারও রিসিভার সার্কিট ডিটেক্টর এটাকে ডিটেক্ট করে যে এটা হচ্ছে অন অফ যে সিগন্যাল, যে লাইট সোর্স যেটা, এই সোর্সটাকেও ডিটেক্ট করে। এরপরে রিসিভারের কাছে দিয়ে দেয় এবং রিসিভার সেটাকে আবার পুনরায় কনভার্ট করে ফেলে 10 10 এই সিগন্যালে। মূলত এই কাজটাই হয়ে থাকে, এইভাবেই কিভাবে আপনার পরিবহন হয়ে থাকে। ফাইবারের গঠন উপাদান। ফাইবারের গঠন উপাদান কি? ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ বহুলভাবে ব্যবহৃত হয়। মাল্টি কম্পোনেন্ট কাঁচ, সিলিকা এবং মাল্টি কম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয়। এসব অন্তরক পদার্থের গুণগত বৈশিষ্ট্যগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো অতি স্বচ্ছতা, রাসায়নিক সুস্থিরতা বা নিষ্ক্রিয়তা, সহজ প্রক্রিয়াকরণ যোগ্যতা। ফাইবার তৈরির জন্য সোডিয়াম বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট ইত্যাদি মাল্টি কম্পোনেন্ট কাঁচগুলো বেশি ব্যবহৃত হয়। কখনো কখনো ফাইবারে ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে পূর্ণ প্লাস্টিক ফাইবারের ব্যবহারও পরিলক্ষিত হচ্ছে। এক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে অতিরিক্ত ক্ষয় বা লস। সাধারণত কাঁচ ফাইবার তৈরির জন্য মোটেই উপযুক্ত নয়, কারণ এর মধ্য দিয়ে আলোক রশ্মি কিছু দূর যেতে না যেতেই নিঃশেষ হয়ে যায়। তাছাড়া সাধারণ কাঁচ দূর থেকে স্বচ্ছ মনে হলেও অপটিক্যাল কমিউনিকেশনের জন্য যতটা স্বচ্ছতা দরকার ঠিক ততটা নয়। আপনারা আপনাদের বাসা বাড়িতে এই ধরনের ফাইবার দেখেছেন কোথায় জানেন? আগেকার আমলে দেখবেন যে এক ধরনের ঝাড়বাতি পাওয়া যেত, যেটা লাইট দিলে পরে ঝাড়বাতির মাথায় বিভিন্ন কালারিং আলো আসতো এবং দেখবেন ওই ফাইবারটা যদি আপনি ভেঙে ফেলতেন এরপরেও কিছু সময় আলোটা ধরে রাখতো। এটা আমাদের বিভিন্ন গাড়ির ভিতরে বা বাড়িতে আমরা এক ধরনের এরকম ঝাড়বাতি দেখতে পেতাম, যেটার এই সাইড দিয়ে এরকম চাকা মতো থাকতো, ঠিক আছে, এবং এখান দিয়ে ঝাড়বাতি এইভাবে থাকতো। এটাকে আমাদের প্লাগে লাইট দিলে পরে জ্বলতো। আপনাদের অনেকের বাসা বাড়িতে হয়তো এখনো দেখা যায়। ওইগুলো হচ্ছে এই ফাইবার অপটিক, ভিতরের যেই কোরটা সেটা। ফাইবারের সুবিধাসমূহ। বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সংকেত পরিবহনের জন্য অপটিক্যাল ফাইবার ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। ডেটা কমিউনিকেশন নেটওয়ার্কে এই কেবল ব্যবহারের ফলে বিভিন্ন সুবিধা পরিলক্ষিত হয়। এসব সুবিধার মধ্যে উল্লেখযোগ্য কি? আলোর গতিতে ডেটা স্থানান্তরিত হয় এবং অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন।
উচ্চ ব্যান্ডউইথ, আকারে ছোট এবং ওজন অত্যন্ত কম, শক্তি ক্ষয় করে কম, বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। মানে বৈদ্যুতিক চৌম্বকটা যদি একে বাধা দেয় তাহলে কি হয়, অনেক দূরে সিগন্যাল লস হয়ে যাবে, এই জন্য বৈদ্যুতিক চৌম্বক প্রভাবটা এখানে নাই। ডেটা সংরক্ষণের নিরাপত্তা ও গোপনীয়তা, সঠিকভাবে ডেটা স্থানান্তর বা চলাচলের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোনো বাধা প্রদান করতে পারে না। ফাইবারের অসুবিধা আছে কিছু, অসুবিধাগুলো এবার আমরা জানবো। অপটিক্যাল ফাইবারের উল্লেখযোগ্য অসুবিধাসমূহ হলো ফাইবার অপটিক কেবলকে ইউ আকারে বাঁকানো যায় না, ইউ আকারে বাঁকালে ভেঙে যাবে, ফাইবারগুলো মটমট করে ভেঙে যাবে, খুবই সূক্ষ্ম থাকে। তাই যেখানে অধিক বাঁকানোর প্রয়োজন হয় না সেখানেই অপটিক্যাল ফাইবার ব্যবহার করা সম্ভব। এটি অত্যন্ত ব্যয়বহুল। অপটিক্যাল ফাইবার স্থাপন ও রক্ষণাবেক্ষণ করার জন্য দক্ষ কারিগরি জ্ঞান সম্পন্ন জনবহুল প্রয়োজন হয়। কেন? কারণ এটা জয়েন্ট দিতে হলে এক ধরনের মেশিন ব্যবহার করতে হয়, যে মেশিনে জয়েন্টগুলো সম্পন্ন করা হয়। দেখবেন রাস্তার ধারে অনেক সময় অনেকে জয়েন্ট দেয়, আমি মাঝে মাঝে দেখি যারা ডিসেল লাইন বা আইএসপি তে চাকরি করে তারা জয়েন্টগুলো দেয় বিভিন্ন মেশিন ব্যবহার করে। ফাইবারের প্রকারভেদ আছে, স্টেপ ইন্ডেক্স ফাইবার, গ্রেডেড ইন্ডেক্স ফাইবার এবং মনোমোড ফাইবার। ঠিক আছে, স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক সর্বত্র সমান থাকে, গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের কোরের প্রতিসরাঙ্ক কেন্দ্রে সবচেয়ে বেশি এবং ইহার ব্যাসার্ধ বরাবর কমতে থাকে। কোরের প্রতিসরাঙ্কের ভিন্নতার জন্য এই দুই ধরনের ফাইবারের আলোক রশ্মির গতিপথও ভিন্ন হয়। গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের তুলনায় স্টেপ ইন্ডেক্স ফাইবারের কোরের ব্যাসার্ধ বেশি। ইলেকট্রিক্যাল ইনপুটটা যদি আমরা এখানে দিই, দেখুন এখান দিয়ে অপটিক্যাল ট্রান্সমিটার ট্রান্সফার করে এখান দিয়ে যদি এই সিগন্যালটাকে দিয়ে দেয়, আলোক আকারে তো যায়, তো কি হয়, সে তার এখান দিয়ে ধরেন কিছু আলো যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, কিছু এখান দিয়ে যাচ্ছে। তো আলোটা দেখেন সব সময় চারিদিক দিয়ে বাড়ি খেয়ে খেয়ে, সব জায়গায় বাড়ি খেয়ে খেয়ে আলোটা সোজা হচ্ছে, এই যে এইভাবে 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 আলোক রশ্মিটা কি করে, চারিদিকের যে ধার আছে সেখানে বাড়ি খায়, এইভাবে এইভাবে যায়। ঠিক আছে, সেটা এখানে চিত্রে দেখানো আছে। কিন্তু ফাইনালি আবার দেখুন একটা বিন্দুতে মিলিত হয়ে যে আবার অপটিক্যাল রিসিভার রিসিভ করছে, দেন আবার ইলেকট্রিক্যাল যে আউটপুট সিগন্যাল আছে সেটা পাচ্ছে। এইভাবে ভিতর দিয়ে চলাচল করে। এটা হচ্ছে মাল্টিমোড স্টেপড ইন্ডেক্স। ঠিক আছে, এইবার আমরা আরেকটা চিত্র দেখব ফাইবারের প্রকারভেদ। এটা হচ্ছে মাল্টিমোড গ্রেডেড ইন্ডেক্স। গ্রেডেড ইন্ডেক্সের মধ্যে কি হয়, যে দেখুন লাইট সিগন্যাল গুলো এই যে মাঝখানের দিকে এই যে এইভাবে মিলিত হয়ে 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 যাচ্ছে। ঠিক আছে, এরপর আছে কি ফাইবার অপটিক কেবলের গঠন। দেখুন ফাইবার অপটিকের ভিতরে এটা হচ্ছে মনোমোড, এটার ভিতর দিয়ে সিগন্যালটা সরাসরি যাচ্ছে। মানে আমাদের আগের সিগন্যাল গুলো ছিল কি, চারিদিকে আলোটা এসে একটা বিন্দু থেকে বের হতো এবং চারিদিকে বাড়ি খেয়ে খেয়ে এইভাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে ঘটিয়ে যেত ভিতর দিয়ে। এখানেও সেভাবে আলো যায়, কিন্তু এটার ক্ষেত্রে সোজা যেতে পারে। ঠিক আছে, আর এগুলোর ক্ষেত্রে এই ধারে বাড়ি খেয়ে খেয়ে একটা বলা যায় যে অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়ে ঘটিয়ে সে যায়। ঠিক আছে, এখানে আসুন আমরা একটু জানি যে বিভিন্ন ধরনের কেবলের তুলনা জানবো, বৈশিষ্ট্য এবং যে যে কেবলগুলো জানলাম। দেখুন টুইস্টেড পেয়ার কেবল, কোয়েক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক। ব্যান্ডউইথটা কেমন থাকে? টুইস্টেড পেয়ারের ক্ষেত্রে 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস মতো ডেটাটা এর ভিতর দিয়ে যাইতে পারবে। কোয়েক্সিয়ালের ক্ষেত্রে 10 এমবিপিএস, কিন্তু ফাইবার অপটিকের ক্ষেত্রে 10 এমবিপিএস থেকে শুরু হয়, এটা 10 জিবিপিএস পর্যন্ত যেতে পারে। মানে যেখানে আমার বেস লাইনটা করা দরকার সেখানে আমরা এই ফাইবার অপটিকটা ব্যবহার করব। তারপর আমার যেখান থেকে বেস লাইন থেকে আমরা, ধরুন আমরা যখন পানির উদাহরণ দিই, একটা পানির পাইপ, ধরুন এটা 1 ইঞ্চি পানির পাইপ। ঠিক আছে, সুন্দর করে আঁকি, 1 ইঞ্চি একটা পানির পাইপ। হ্যাঁ, তো এই পানির পাইপ দেখবেন আমাদের বাথরুমের সাইড দিয়ে বের করা থাকে। তো 1 ইঞ্চি পানির পাইপ ধরেন ছাদে আছে, সেখান থেকে একটা 3-4 পানির পাইপ টেনে নিয়ে আসা হলো। এই 3-4 পানির পাইপ প্রত্যেকটা বাথরুমের ভিতরে দেওয়া হচ্ছে মনে করেন। হ্যাঁ, এদিক দিয়ে পানিগুলো যাবে। এই 3-4 পানির পাইপ এই 1 ইঞ্চি থেকে পানি আসার কারণে অনেক ফোর্সে পানি আসবে। তো প্রত্যেকটা বাথরুমের জন্য আলাদা আলাদা ভাবে যদি এরকম 3-4 পানির পাইপ দেওয়া হয় তাহলে কি হবে, তাহলে বেসটা কি 1 ইঞ্চি পাইপ, এটা ধরেন তৈরি করলাম আমরা ফাইবার অপটিক দিয়ে। আর এই যে 3-4 যে পাইপ বলছি না, যেটা আমাদের বাথরুমের ভিতরে ঢুকবে, সেটা আমরা ধরুন ব্যবহার করলাম টুইস্টেড পেয়ার কেবল। এইভাবে নেটওয়ার্ক গুলো ব্যবহার, মানে নেটওয়ার্ক লাইনগুলো স্থাপন করা হয়, তাতে করে খরচটা কিছুটা কম হয়। সর্বোচ্চ কেবল দৈর্ঘ্য 100 মিটার, এটা 100 মিটারের ভিতর ডেটাটা ট্রান্সফার করতে ব্যবহার করা হয়। কোয়েক্সিয়ালটা হচ্ছে 200 থেকে 500 মিটার এবং ফাইবার অপটিকটা হচ্ছে 2 থেকে 100 কিলোমিটার পর্যন্ত।
মানে অনেক দূরবর্তী সিগন্যাল পাঠানোর জন্য ফাইবার অপটিক বেস্ট। নিরাপত্তা, এটা হচ্ছে খুবই দুর্বল, কোয়েক্সিয়ালও দুর্বল, কিন্তু ফাইবারের নিরাপত্তা অনেক বেশি, কারণ ফাইবার অপটিক কেবলের বাইরের লেয়ারটা অনেক মোটা থাকে, ফলে ভিতরে আঘাত পাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু এইটাতে একটা বাড়ি লাগলেই মানে মোটামুটি তারটা ছিঁড়ে যায় একটু টানা হিচড়া হলে, যেটা সহজে টানা হিচড়া করে ছিঁড়া কঠিন। তবে এটাও সম্ভব, ভিতরে ক্ষতিগ্রস্ত হবে। এটা আবার ক্ষতিগ্রস্ত হলে জয়েন্ট দেওয়াটা বেশ ব্যয়বহুল, মানে কষ্টসাধ্য, এক্সপার্ট লোক রাখতে হয়। বাঁকানোর কোণ 360 ডিগ্রি পর্যন্ত এটা ইয়ে করা যায়, এটাও তাই, কিন্তু এটার ক্ষেত্রে 30 ডিগ্রি। ইন্টারফারেন্স রেটিং দুর্বল, টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় অপেক্ষাকৃত ভালো, এটার ক্ষেত্রে খুবই ভালো। ইন্টারফারেন্স রেটিংটা এটাতে একেবারেই অনেক ভালো আর কি। খরচ, এটা খুবই সস্তা, টুইস্টেড পেয়ার কেবলের তুলনায় একটু দামি, কিন্তু ফাইবার অপটিক অনেক বেশি দামি। ঠিক আছে, এই যে দেখুন টুইস্টেড পেয়ার, এখানে আছে কোয়েক্সিয়াল, আর এখানে ফাইবার অপটিক দেখাচ্ছে। এটা ফাইবার অপটিকের একটা চিত্র দিয়ে দিয়েছে, এখানে এই যে কানেক্টর আছে মাথায়। যাই হোক, আপনারা এগুলো ভালোভাবে দেখতে চাইলে আপনারা বিভিন্ন যে ইয়েগুলো আছে, যেখানে আইএসপি যারা আছে তাদের যে সার্ভিস স্টেশন আছে সেখানে দেখতে পারবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আজকে এখানেই শেষ করব আমার এই লেকচারটি। ভালো থাকবেন সবাই, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনাদের লাইকের কারণে ভিডিওটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায় এবং আপনার মতো উপকার আরো বেশি মানুষ পেতে পারবে। যেহেতু আমার এটাতে আপনাকে কোনো চার্জ করতে হচ্ছে না, ফ্রি, তো আপনি একটি লাইক দিলে আমাদের সবার জন্য ভালো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।